যিনি মাথা প্রবীর পুরকায়স্থ, তিনি বাম মনোভাবাপন্ন এবং তিনি টানা একটা ছোট্ট প্রতিষ্ঠানকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠান থেকে সরকারকে অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেলেছে। বাংলায় যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট তারাও কি কোথাও গিয়ে কোনো দলের প্রতি ডিপেন্ডেন্ট বলে মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দুর্নীতির বিরোধিতা করার সাথে সাথে এই কন্ডাক্টটাকে, এই আচরণটাকে, এই সহিংস এই ভায়োলেন্সটাকে কন্ডেম করে না, সে স্বাধীন নয়। তার কোনো স্বার্থ রয়েছে, সে আজ নয় কাল বিজেপির থেকে কোনো না কোনো পুষ্টি পাবেই। নমস্কার, আমি পঞ্চানন, আপনারা দেখছেন হাউ। আমরা প্রত্যেকেই জানি গতকাল ইংরেজি পোর্টাল newsclick.in তার দুজন সাংবাদিক অমিত চক্রবর্তী এবং প্রবীর পুরকায়স্থ, তাদের দুজনকেই ইউএপিএ ধারায় গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গতকাল সংবাদ কর্মী এবং সাংবাদিক মিলিয়ে প্রায় 50 জনকে জেরা করা হয়েছে দিল্লি পুলিশ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে। তো আজকে এই বিষয়ে আমরা কথা বলতে এসেছি সাংবাদিক অর্ক দেবের সাথে। অর্কদা, প্রথমে থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি গতকালের ঘটনাকে প্রথমে দূরে সরিয়ে রেখে প্রথমে একটা প্রশ্ন করতে চাই। আনন্দবাজার পত্রিকার একটি পুরনো শিরোনামকে ধরে যে আমরা কোথায় আছি, এর উত্তরটা ঠিক? আমরা মানে এখানে প্রশ্নটা হচ্ছে আমরা মানে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, নাকি আমরা সাংবাদিকরা? আমরা সাংবাদিকরা কোথায় আছি? আমরা সাংবাদিকরা খুব স্পষ্টভাবে দুটো শিবিরে বিভাজিত হয়ে গিয়েছি, খুব স্পষ্টভাবে সারা দেশে। একটা শিবির তারা বিশ্বাস করে যে প্রোপাগান্ডাই জার্নালিজম। আরেকটা শিবির তারা ওল্ড স্কুল, তারা বিশ্বাস করে না, জার্নালিজম হলো প্রশ্ন করা। আমি একটু ভেঙে বলি। ধরুন এখন খবর কিভাবে হয়, এখন যে প্রাতিষ্ঠানিক মিডিয়াগুলো আমরা দেখি, তার ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে, আমরা প্রসঙ্গত এই আলোচনায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে এগিয়ে রাখছি তার কারণ ডিজিটাল প্ল্যাটফর্ম আইস ব্রেকিংয়ের কাজটা করে, প্রথম খবরটা দেয়। তো সেখানে খবরটা কিভাবে হয়, কোনো একজন নেতা মন্ত্রী টুইটারে একটা বিবৃতি দেন, সেই বিবৃতিটা তার সঙ্গে প্রতিবিবৃতি মিলিয়ে তারা লেখেন এবং তাদেরকে তাদের হাউসের সঙ্গে যে বিজ্ঞাপনী চুক্তি থাকে, যে আন্তঃসম্পর্ক থাকে বিভিন্ন সরকারি সংস্থাগুলির এবং বিভিন্ন বেসরকারি মালিকানাধীন সংস্থাগুলির, সেই অনুযায়ী তারা লেখেন। তাহলে লেখার ধরনটা কি? আসলে দাদা বললেন, দিদি বললেন, এবং আমি যে যে সংস্থার নুন খেয়েছি তাদের অনুগত লেখা। কিন্তু সাংবাদিকতার প্রথম শর্তটা যদি দেখি, ভারতবর্ষের 242 বছরের সাংবাদিকতার ইতিহাস, 243 বছরের এই ইতিহাসটা যদি দেখি, একদম প্রথম দিন থেকে ভারতীয় সাংবাদিকতা দাঁড়িয়ে রয়েছে প্রশ্ন করায়। একেবারেই প্রশ্ন, শাসককে প্রশ্ন করা তার রোশানলে পড়া স্বাধীনতার আগেও ছিল, জরুরি অবস্থার সময় ছিল, এখনও আছে। সংখ্যার হিসেবে যদি ভাবি, তাহলে যদি ফিগারে সংখ্যায় যাই, তাহলে আমরা যারা এই প্রশ্ন করার সমর্থক তারা সংখ্যায় কম। পুঁজির হিসেবে যদি যাই, আমরা যারা প্রশ্ন করার সমর্থক তারা পুঁজিতেও খুবই ছোট, অল্প। আমাদের পেছনে কোনো আদানি আম্বানি নেই। আর স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে যারা এই নিউজ 18 বা যারা অন্যান্য গোষ্ঠীগুলি রয়েছে, বা এই নতুন এনডিটিভি, তাদের ব্যাপারটা অনেক বড়, তাদের ক্ষমতা অনেক বেশি, তাদের লোকবল অনেক বেশি, ফলে তারা ঢেরাটা অনেক বেশি পেটাতে পারছে। ঠিক, হ্যাঁ। এবং সাংবাদিকতা বলে তারা যেটাকে প্রজেক্ট করছে, মানুষের সামনে রোজ তুলে ধরছে, তা আসলে আনুগত্য, এক ধরনের প্রশ্নহীন আনুগত্য। এবার যদি মানুষের কথা ভাবি, মানুষ কোনটা বেছে নেবে সেটা তার সিদ্ধান্ত। এই প্রশ্নহীন আনুগত্যকেই সে সাংবাদিকতা বলবে, নাকি না সে ক্রিটিক্যালিটিকে নিজে প্রশ্ন করবে, ক্রিটিক্যালিটিকে মেনে নেবে, এটা তার উপর নির্ভর করছে। আচ্ছা, গতকালের যে ঘটনা, যে প্রশ্ন করার কথা বলছো তুমি, যে কিন্তু গতকালের যে ঘটনা, বিশেষ করে স্বাধীন গণমাধ্যম যারা, তাদের উপর একটা বিরাট আক্রমণ, newsclick.in তার মধ্যে একটা অন্যতম, যারা মূলত কেন্দ্রীয় সরকারের নীতি তার বিরুদ্ধে বারংবার প্রশ্ন তুলেছে। অনেকগুলি স্বাধীন সংবাদ মাধ্যমের মধ্যে নিউজক্লিক একটি। তো তার উপরে একটা কালকে যে অ্যারেস্ট করা হলো, ইউএপিএ দেওয়া হলো। মানে গ্রেফতারের ঘটনা হতে পারতো, তাকে ডাকা যেতে পারতো, কিন্তু ইউএপিএর মতো একটা ধারা যা সেই ব্রিটিশ আমল থেকে চলে আসছে, একজন সাংবাদিকের উপর চাপিয়ে দেওয়া কতটা ভয়ের একজন স্বাধীন সাংবাদিক হিসেবে তোমার মনে হয়? দেখুন, ভয়ের কিছু নেই।
প্রথম কথা বলি, আমি যদি এটা প্রজেক্ট করি এখানে ক্যামেরার সামনে, আমি যদি বলি ব্যাপারটা খুব ভয়ের, তাহলে মানুষ আরও বেশি ভয় পাবে। ঠিক, আমার সাংবাদিক বন্ধুরা আরও বেশি ভয় পাবে। তার থেকে বরং বলা উচিত যে আপ ক্রোনোলজি সমঝিয়ে। প্রবীর পুরকায়স্থ ক্যারাভ্যান পত্রিকাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে প্রবীর পুরকায়স্থ একটা দারুণ কথা বলেছিলেন। এখন গোটা ব্যবস্থাটা এমন হয়ে গেছে যেখানে প্রসেস, ট্রায়ালের যে প্রসেসটা, সেটা ইজ বিগার দ্যান পানিশমেন্ট। আমি 5 বছর ক্ষমতায় থাকতে চাই, এই 5 বছর তুমি আমাকে যথেচ্ছ প্রশ্ন করবে, কাজে আমার হাতে আছে কি গদি মিডিয়া আছে আমার হাতে, আমি গদি মিডিয়া দিয়ে আমার সুনাম গাওয়াবো। ঠিক। আর হচ্ছে আমি তোমাকে ইউএপিএ বা এই ধরনের আইন দিয়ে তোমার শর্টটা বন্ধ করে রাখবো, তোমার অফিসটা বন্ধ করে রাখবো। তাহলে কি তুমি প্রশ্ন করতে পারবে না? প্রশ্ন করার অধিকার খর্ব করার জন্য এই ধরনের আইনকে প্রয়োগ করা হচ্ছে। এটা ভয়ের কিছু নেই, এটা একটা মেকানিজম। আমি ভয় কাকে পাবো, কখন পাবো? প্রথম ভয়টা পাবো হচ্ছে আমি অন্যায় করলে। ঠিক। আর আমি ভয় পাবো তখন যখন আমি দেখবো যে এই দমন পীড়নের একটা শেষ, মানে অনেক সাংবাদিককে দোষী প্রমাণ করা যাচ্ছে কি? সিদ্দিক কাপ্পানকে কি 2 বছর আটকে রাখা গেছে? ওই যে প্রসেস, ঠিক, লং প্রসেস, কিন্তু সিদ্দিক কাপ্পানকে কি দোষী প্রমাণ করা গেছে? যায়নি, সেটা যায়নি। কিন্তু মানে যেসব যারা স্বাধীন সাংবাদিকতা করতে আসবে তাদের মনে কোথাও একটা ভয় ধরাচ্ছে না ব্যাপারটা? হয়তো ওরা তো এটাই চায় তুমি ভয় পেয়ে চুপ করে থাকো। আমি সেটাই বলছি। এখানে তুমি তো মাস কমিউনিকেশনের ছাত্র, তুমি আমার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আমরা পড়েছি, তোমার মনে আছে স্পাইরাল অফ সাইলেন্স? ঠিক। গণতন্ত্রে অনেকগুলো শর্ত থাকে, নোলেন নিউম্যান দেখিয়েছিলেন স্পাইরাল অফ সাইলেন্স। তো এটা একটু তাত্ত্বিক কথা হচ্ছে, কিন্তু বিষয়টা হলো একটি কথাকে যদি কোনোভাবে, যে কথাটা অস্বস্তিকর, মেজরিটির জন্য অস্বস্তিকর, যে প্রশ্নটা গুরুতর, যে প্রশ্নটা সংখ্যাগুরু বা ক্ষমতাবান চায় না, সে সেই প্রশ্নটাকে সবসময় সরিয়ে রাখতে চায়। সে প্রশ্নকর্তাকে সে ভয় পাওয়াতে চায়। প্রশ্নকর্তা ভয় পায় ফিয়ার অফ আইসোলেশন, আমি বিচ্ছিন্ন হয়ে যাবো না তো এই প্রশ্নটা করলে, আমাকে জেলে যাওয়া মানে তো বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এই ভয়ে সে চুপ করে যায়। এখন তোমার বিরুদ্ধে নানা কিছু হতে পারে, ইডি রেড করতে পারে, সিবিআই রেড করতে পারে। এটা শুধু স্বাধীন সংবাদ মাধ্যম নয়, এটা ক্ষমতা ব্যবহার করে যে কোনো হ্যাঁ বলা গদি মিডিয়ার বিরুদ্ধেই এটা ব্যবহার করা হচ্ছে। আজকে ইডি সিবিআইকে ব্যবহার করা হয়েছে এবছর 95% কেস ইডি সিবিআই দিচ্ছে হচ্ছে বিরোধী দলনেতাদের। ঠিক। যতগুলো কেস করা হয়েছে তার মধ্যে 95%। কনভিকশন রেট কত? গত 17 বছরে ইডির কনভিকশন রেট হচ্ছে 0.04%। ঠিক। একটা সুস্থ মানুষ এটাকে বিশ্বাস করবে বলে তোমার মনে হয়? এদেরকে বিশ্বাস করা যায়? ফলে ইডি দিয়ে আমার কি হবে? আমি তো দুর্নীতি করিনি। পরিস্থিতিটা যেটা, সেটা শারীরিকভাবে খুব ড্যামেজিং। স্বাভাবিকভাবেই বাড়িতে থাকতে মানুষের যা কমফোর্টেবল লাগে, জেলে থাকতে ততটা কমফোর্টেবল লাগে না। শারীরিকভাবে ড্যামেজিং, মানসিকভাবে খুবই ডিপ্রেসিং, যে আমাকে চুপ করে থাকতে বলা হচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতেই ভালো সাংবাদিকতা করার স্কোপ থাকে, এটা আমি মনে করি। মানে পৃথিবীটা যদি খুব কুসুমাস্তীর্ণ হতো, ফুল হতো, তাহলে আমি কি লিখতাম যে বাগানে ফুল ফুটেছে? এটা তো সাংবাদিকতা নয়। আমার কাজ তো কোরাপ্টকে কোরাপ্ট বলা, আমার কাজ বলা কোরাপ্ট মোদি। আমরা একটা অনুষ্ঠান করেছি যেখানে আমরা A to Z 26টা ইংরেজি অধ্যাক্ষর দিয়ে মোদির সম্পর্কে 52টা স্ক্যাম, মোদির সম্পর্কে নয়, আই উইথড্র, মোদির যে রাজন্যবর্গ, তাকে যারা ঘিরে থাকে, হ্যাঁ, মোদি গভর্নমেন্টের যারা খুব অন্তরঙ্গ অংশ, যারা সাংসদ, ঠিক, যারা নানাভাবে নানা রাজ্যের মন্ত্রী, সেই সংশ্লিষ্ট রাজন্যবর্গ, এবং সব থেকে বড় কথা যারা মোদির প্রসাধান্যভোগী বিভিন্ন ব্যবসায়িক সংস্থাগুলো, তাদের 26টা অধ্যাক্ষরে 52টা স্ক্যাম আমরা বলতে পারবো। কিন্তু এটা তো একটা অ্যাক্টিভিজম এগেনস্ট মানে সরকার হতেই পারে, সেটা জরুরি, কিন্তু সাংবাদিকতা তো এর পাশাপাশি একটা পেশাও। তো নতুন যারা, ধরুন আজকের দিনে আমরা জানি বারখাদাত বেরিয়ে এসছেন মেইন স্ট্রিম মিডিয়া থেকে, রবিশ কুমারের মতো সাংবাদিক বেরিয়ে এসছে, ফায়েজ ডিসুজা বেরিয়ে এসছে, মানে ইন্ডিয়ার ক্ষেত্রে এরকম অনেক, বাংলায় সেটা খুবই কম। কিন্তু এই যে তারা বেরিয়ে আসতে পারছে কারণ তাদের একটা ব্যাকআপ আছে, তারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, তাদের অর্থনৈতিক সামর্থ্য রয়েছে। এবার নতুন যে ছেলেমেয়েরা যারা সদ্য কাজ করতে ঢুকেছে, অথচ তারা এই কেন্দ্রীয় সরকারের গুণগানটা করতে পারছে না, গদি মিডিয়ার মধ্যে থেকে কোনো রকমে কষ্ট করে চালিয়ে নিতে হচ্ছে, তারা কোথায় যাবে? মানে তারা যদি ডিজিটাল প্ল্যাটফর্মে আসে কাজ করতে, স্বাভাবিকভাবে ইউটিউব ফেসবুকে কাজ করতে হবে, তারা কিভাবে করবে বলে মানে কি গাইড করতে? হ্যাঁ,
সেটা হলো যে তাহলেই বোঝা যাবে শুধুমাত্র শত্রু দমন নয়, এই যে মোদী সরকার এখন যেটা করছে শুধুমাত্র শত্রু দমন নয়, এর পেছনে একটা বাণিজ্যের অঙ্ক আছে। তোমরা যদি দেখো এই মুহূর্তে গোটা দেশে কোন ইউটিউব প্ল্যাটফর্মগুলো সব থেকে বেশি মানুষ দেখে, দেখবে 4PM বলে একটা ইউটিউব চ্যানেল, সেটা সব থেকে বেশি লোক দেখে। তারপর দেখে রবিশ কুমার, তারপর দেখে ডিবি নিউজ, এগুলো। ধ্রুবরাঠিও বেশ অনেক লোক। ধ্রুবরাঠি দেশের বাইরে থেকে কাজ করে, আমি ধ্রুবরাঠিকে ধরছি না। আচ্ছা, দেশের মধ্যে উনি দুবাইয়ে থেকে পুরো অপারেশনটা চালান, আমি ধরছি না, আমি দেশের মধ্যে বলছি। ডিবি নিউজ কে চালান বা 4PM কে চালান, যিনি 4PM চালান তিনি গদি মিডিয়া টয় নন, একটা অতি সাধারণ সাংবাদিক একজন। গত পরশুদিন স্যাম পিত্রদার ইন্টারভিউ নিয়েছেন। কিভাবে চালান? জুমটাকে ব্যবহার করে তিনি সাংবাদিকদের নিয়ে বিভিন্ন সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। গোটা দেশে সব থেকে বেশি লোক এটা দেখছে, তার মানে ওই সংস্থার রেভিনিউ বেশি। আজকে আদানির চ্যানেল বা আম্বানির চ্যানেল, তাদের এত লোক, এত পুঁজি, এত সুন্দর ব্যবস্থা, তাকে টেক্কা দিয়ে দিচ্ছে একটা সাধারণ সাংবাদিক যে আমার মতো বাড়িতে বসে কাজ করছে। জুম কলে 4 জন সাংবাদিককে নিচ্ছে। রবিশ কুমার যখন এনডিটিভি থেকে বেরিয়ে এসেছে তখন থেকে এনডিটিভি ইউটিউব সাবস্ক্রাইবার বাড়েনি। গত 9 মাসে রবিশ কুমার নিজের এম্পায়ার বিল্ড করে ফেলেছে। একেবারেই তাই। রবিশ কুমার যখন এনডিটিভিতে কাজ করতো তার সাথে 7 জন অ্যাসোসিয়েট থাকতো। আচ্ছা, এখন রবিশ একাই কাজ করে না, 1-2 জন তাকে সাহায্য করে। আচ্ছা, তার মানে ইয়েস ইউ ক্যান। হ্যাঁ, তো তুমি যেহেতু দীর্ঘদিন ধরে ডিজিটাল জার্নালিজম করছো, লিখছো, ভিডিওতে আছো, অডিও প্ল্যাটফর্মে আছো, তো নতুন যারা আসবে এই প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে তাদেরকে কি কোনো সাজেশন দেবে? আমার সাজেশন হচ্ছে জসমিন দেশে যদাচার। আমাদের দেশে যে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহারে সবার প্রথম যার নাম, যে ফার্স্ট বয়, তার নাম নরেন্দ্র মোদী। ঠিক। তার সাফল্যের এটাই সব থেকে বড় কারণ। ঠিক। ফেসবুককে সে আগে ট্যাপ করতে পেরেছে, টুইটারকে সে আগে ট্যাপ করতে পেরেছে। যখনই তুমি টুইটারে জয়েন করতে যাবে দেখবে যে তোমাকে বলবে যে তুমি পৃথিবীর সেরা যাদের টুইটারে সেরা ফলোয়িং তাদেরকে তুমি ফলো করতে চাও, এই দেখো এলন মাস্ক যে মালিক স্বয়ং টুইটারের, এই দেখো নরেন্দ্র মোদী পৃথিবীর সেরা পলিটিশিয়ান, একে লাইক করো। তার মানে আমাদের ডিজিটাল বাস্তুতন্ত্রে তোমাকে ভিজিবল হতে হবে। এবার এই ভিজিবিলিটির জন্যে এটার জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে, কিন্তু এই ভিজিবিলিটির জন্য যে তুকগুলো রয়েছে, তুমি ইউটিউব করলে ইউটিউবে থাম্বনেলটা কেমন হবে, ইউটিউবে এসইওটা কী করে লিখবো, আমি ফেসবুক পেজ কখন মনিটাইজ করতে পারি, ইউটিউবে শর্টস কেন দরকার, আমি যদি একটা ওয়েবসাইট চালাই তাহলে সেই ওয়েবসাইটের সিএমএসটা কত গ্লিচ ফ্রি, কত মিনিমাম হতে পারে, ঠিক, কীভাবে ওয়েবসাইটে লেখাগুলি দিলে কেমন হেডলাইন করলে লোকে পড়বে, কাটা দিয়ে কাটা তুলতে হয়। আজকে রাহুল গান্ধীকে লোকে আবার মানছে, লোকে আবার জানছে কেন? কারণ সে ঘরে বসে আর পলিটিক্স করছে না, সে রাস্তায় বেরিয়ে পড়েছে এবং সেটাকে রেকর্ড হচ্ছে, ডিজিটাল মিডিয়া সেটা সম্প্রচারিত হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলোকে রাহুল গান্ধী ডাকছে। ঠিক। তো তার মানে তোমাকে সেই ভিজিবিলিটির অঙ্কটা খেলতে হবে। আজকে হাউকে দাঁড়িয়ে বলতে হবে যে আমি কম, আমি ছোট, আমি সংখ্যায় কম, আমি দিনে 100টা ভিডিও দিতে পারবো না, আমি 2টো ভিডিও দেবো, কিন্তু সেটা আপনার ভিডিও, সেটা আপনার কাজে লাগবে। শুক্রবার দিন কি হয়, শুক্রবার দিন কেন তুমি টাকা পাবে আর শনিবার দিন কখন বৃষ্টি নামবে, এটা মানুষের খবর না। ঠিক। জ্যোতিষ, তন্ত্র, প্রেস কমিশনের প্রথম রিপোর্ট, একদম প্রথম 1949 থেকে প্রেস কমিশন বলেছে জ্যোতিষতন্ত্র এগুলো সাংবাদিকতার অংশ হওয়া উচিত না। আজ পর্যন্ত কোনো বড় পত্রিকা বন্ধ করেছে না, প্রতিদিন বিজ্ঞাপন। কাস্টিজম ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা, ঠিক, সেটা তো চলে আনন্দবাজার পত্রিকার পাত্রপাত্রীর বিজ্ঞাপনে। একেবারেই তাই। হ্যাঁ, তুমি খুব ছোট, তো তোমার 1 লাখ লোক দেখে, আমি একটা কথার কথা বলছি, কিন্তু তোমাকে তো ওটা করতে হচ্ছে না। তুমি জানো তুমি ছোট, আমি ছোট নিয়েই চলবো, আমি ছোট, আমারটা 1 লাখ লোক দেখে। আসলে আমার ইচ্ছেগুলো কি কি, আমি কি সাংবাদিকতা করে একটা 5 তলা বিল্ডিং কিনতে চাই? একেবারে আমার নাকি না, আমার রুটি কাপড়া মাখানের একটা খুব সাধারণ যোগান হলে আমার চলে যাবে, আমি সাংবাদিকতাটাকে এনজয় করব। আমার মনে হয় আমার ক্ষেত্রে আমি 10 বছর 12 বছর যতদিন এই জায়গার সঙ্গে আছি, আই ডু এনজয়। আমি বড় মিডিয়া দেখে ফেলেছি, আমি বড় মিডিয়া কিভাবে কাজ করে, কিভাবে টুলকিট বানায়, কিভাবে একজন বাঙালি সাংবাদিককে সাভারকার জয়ন্তীতে লিখতে হয়, হ্যাঁ, গদি মিডিয়ার চাকরামি করলে, সেটা আমি জানি। আমি পথটা পেরিয়েছি, আর এটাও একটা বড় কথা যে এই অভিজ্ঞতাটাও খুব জরুরি। ঠিক।
তুমি শত্রুপক্ষকে চিনতে হবে তোমাকে, তুমি তুমি কি করবে না সেটা তোমাকে খুব পরিষ্কার জানতে হবে। আমি ওরা কিভাবে কাজ করে, কিভাবে অপারেশনটা হয় আমি জানি, আমার কোনো উচ্চাসা নেই। আমি সাউথ সিটিতে ফ্ল্যাট কিনতে কোনোদিন চাই না। ঠিক। আমি চাই পক্ষ নিতে, আমি চাই সাংবাদিকতা ইতিহাস ট্র্যাডিশন যা বলে আমাকে কেউ মনে রাখবে না, আমি তত বড় সাংবাদিক নই, কিন্তু আমি জানি ভারতবর্ষের সাংবাদিকতার ট্র্যাডিশন জেমসিল বাকিংহাম থেকে, হরিশ মুখার্জি থেকে, শিশির কুমার ঘোষ থেকে শুরু করে যেভাবে এসেছে গৌরকিশোর ঘোষ পর্যন্ত, এবং তারপর তারপর আরও আজকে রবিশ কুমার পরঞ্জয়রা যে ধারা করছেন, আমি খুব পরিষ্কারভাবে জানি আমি সেই ধারাটাকে বিশ্বাস করি এবং সেটাকেই আমি ট্রু জার্নালিজম বলে মনে করি। ঠিক। I do enjoy my job. If you do enjoy, if you are ready to compromise, তোমার যদি মনে হয় যে তুমি 20,000 টাকা রোজগার করছো, তোমার চলে যাবে, তুমি ওই কাজটাকে আরো নিখুঁত করে তুমি 25,000 টাকা পাবে। আচ্ছা, তো এই পুরো আলোচনাটা করতে কি তুমি একটা কথা বললে না, আমার পক্ষ নেওয়া, মানে এটা কি মানে সাংবাদিকতায় আজকের দিনে কি মনে হয় যেটা পক্ষ নেওয়া উচিত? চিরকালই পক্ষ নেওয়া উচিত। এখানে সাংবাদিকতা অবজেক্টিভিটি বলে কিছু হয় না, আমাদের সব ভুল শেখানো হয়। ঠিক। তুমি যদি মাঝপথ দিয়ে যাও তো তুমি গাড়ি এসে তোমাকে মেরে দেবে। তোমাকে চিরকালই সাংবাদিকতা করতে হবে কারো একটা পক্ষে। সাংবাদিকতা মানে তো বিবৃতি নয়, নোটিশ বোর্ড নয়। এক্স্যাক্টলি। একমাত্র বিবৃতি হয় অবজেক্টিভ, কাল স্কুল ছুটি থাকবে, অবজেক্টিভ। বিবৃতি দেবে হচ্ছে বিভিন্ন পার্টির মুখপত্র। তুমি তো সাংবাদিক, ইউ হ্যাভ এভরি রাইট টু বি ক্রিটিক্যাল। তোমাকে ক্রিটিক্যাল হতে হবে। তুমি কার পক্ষ নেবে, তুমি এটা তোমার ব্যাপার, তুমি কার পক্ষ নেবে। তুমি নরেন্দ্র মোদী, অমিত শাহ, আদানি, আম্বানি, দেশ যে 4টে লোক মিলে চালায় তাদের পক্ষ নিতে পারো, এটা একটা পক্ষ। আরেকটা পথ হচ্ছে যে এই এই যে এই সংঘটা এই ভারতবর্ষে যাদেরকে অপর করে রেখেছে, কাদের অপর করে রেখেছে? দলিতকে অপর করে রেখেছে, মুসলমানকে অপর করে রেখেছে, ঘৃণা ছড়িয়েছে। পেহলুকানের কথা আমরা জানি, আসগর খানের কথা আমরা জানি। যাদেরকে অপর করে রেখেছে, যে বিষয়গুলিকে আফিমের মতো, ধর্মীয় মেরুকরণের মতো বিষয়গুলিকে আফিমের মতো আমাদেরকে খাইয়েছে, আমাদেরকে তার বিরোধিতা করতে হবে। এটার মধ্যে অ্যাক্টিভিজম, মানে এটাকে শুধু অ্যাক্টিভিজম বলে এখানে সাংবাদিকতাটাকে ছোট করা যাবে না। তাহলে তো হরিশ মুখার্জি, যিনি প্রথম গ্রেট ইন্ডিয়ান রিভল্ট কথাটা বলেছিলেন 1853 সালের বিদ্রোহটাকে, বলা যায় তো সে তো ভারতবর্ষের পক্ষে অ্যাক্টিভিজম করছিলেন। কিন্তু সেটা তো সাংবাদিকতা না হলে তো সেটা ব্রিটিশের, মানে আমাদের কালকে আমরা বলবো যে তিনি ব্রিটিশের পক্ষে সাংবাদিকতা করেননি। একটা পক্ষ নিতেই হয়, না হলে আর আমরা জানতাম না যে এটাকে গ্রেট ইন্ডিয়ান রিভল্ট বলা যায়, আমরা বলতাম না। ফলে তোমাকে একটা পক্ষ নিতেই হবে। এই সময় দাঁড়িয়ে তুমি ঠিক করে নাও, তুমি অপরের পক্ষ নেবে, গরিব খেটে খাওয়া মানুষ যারা লকডাউনে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছিল তাদের পক্ষ নেবে, নাকি না থালা বাজানোর পক্ষ নেবে? ইটস ইউর চয়েস। আচ্ছা, এই পক্ষ নেওয়ার, একজনের বিরুদ্ধে কথা বলতে যাওয়া মানে কি বিরোধীদের পক্ষ নেওয়া? এটা কোথাও গিয়ে মনে হয় যে আমাদের যারা গদি মিডিয়া, দেশের যে মেন স্ট্রিম মিডিয়াকে মূলত ধরে নিচ্ছি গদি মিডিয়া, আজকের দিনে কিছু ডিজিটালও তাতে অ্যাড হয়েছে, এরা যে পক্ষে কথা বলছে, যে 4টে মানুষের কথা তুমি বললে, যে অমিত শাহ, নরেন্দ্র মোদী, আদানি, আম্বানি, এর বিরুদ্ধে যারা যে স্বরটা, যে মিডিয়ার একটা স্বর, তারা মোটামুটি কি কংগ্রেসপন্থী বলেই মনে হয় আমার? মানে কি মনে হয়, মানে সেটা হচ্ছে আস্তে আস্তে? এভাবে না হয় না বিষয়টা। মানে হ্যাঁ, কংগ্রেসের এখন এই মুহূর্তে মিডিয়া সাপোর্ট দরকার। কংগ্রেস ভারত জোড়ো যাত্রা করছে, তোমরা জানো যে ইন্ডিয়া জোট 14 জন অ্যাঙ্কারকে বয়কট করেছে। আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে অ্যাঙ্কার বয়কট করার পক্ষে নই। কেন পক্ষে নই? ওই অ্যাঙ্কার বয়কট করলে সংস্থাকে বয়কট করতে হতো, ওই অ্যাঙ্কার কালকে অন্য সংস্থায় যাবে, এবং ওই অ্যাঙ্কারের বিরুদ্ধে সংস্থার তো কোনো অভিযোগ নেই। তুমি বয়কট করলে তো ওই সংস্থার কোনো অসুবিধা হবে না, ওর মাইনে কমবে না। বরং আমি শুনলাম নিউজ 18 এই ঘটনার পর একজন এডিটরকে তাদের টাউন হলে এডিটর শেরপা এরকম একটা প্রমোশন দিয়েছে। আমি জানি না এডিটর শেরপা বলে কোনো পদ ভারতবর্ষের সাংবাদিকতার ইতিহাসে আছে কিনা। শেরপা তো যারা পাহাড়ে মানুষকে নিয়ে যান তাদেরকে বলা হয়। তো হ্যাঁ, কংগ্রেস না শুধু, গোটা এই ইন্ডিয়া জোটটারই বিকল্প মিডিয়ার শক্তি দরকার। আবার বিকল্প মিডিয়ারও ইন্ডিয়া জোটকে দরকার। ঠিক। হ্যাঁ, এটা একটা বাস্তুতন্ত্র। এখানে খেয়ের থেকে বেশি পারস্পরিক সমঝোতাটা জরুরি। তার মানে কি আমি কংগ্রেসের বিরোধিতা করব না? আমি করব। আমাকে বেছে নিতে হবে যে আমার যা কিছু
মানুষের স্বার্থের পরিপন্থী। ভারতবর্ষ 130-140 কোটির দেশ, এখানে 90% মানুষ, 90% পরিবার 25,000 টাকার কম রোজগার করে। এই দেশে কাস্ট সেন্সার হয়েছে বিহারে, কেঁপে গেছে নরেন্দ্র মোদী সরকার। গোটা দেশে আদমশুমারি হচ্ছে না, জনগণনা হচ্ছে না। জনগণনা হলে বোঝা যাবে যে মুসলমান কত রয়েছে, দলিত কত রয়েছে, তাদেরকে কিভাবে রাখা রয়েছে, এগুলো বেরোবে। যে সরকারি নীতিগুলি, যে ক্ষমতার মেকানিজমগুলো, টুলগুলো, মোডাস অফ অপারেশনগুলো জনতার বিরোধী, দেশের জনস্বার্থকে ক্ষুণ্ণ করে, আমাকে তার বিরুদ্ধে কথা বলতে হবে। সেটা যদি আমার মনে হয় আমার সুর আর কংগ্রেসের সুর মিলছে, আমার অসুবিধা নেই। কিন্তু আজ যদি কংগ্রেস একটা অলিক দাবি করে, আজ যদি কংগ্রেস যে রাজ্যগুলিতে ক্ষমতায় আছে সেখানে যদি স্ক্যাম করে, আমাকে বলতে হবে, সেই রাজ্যের স্থানীয় মিডিয়াকে বলতে হবে, এবং আমাকেও বলতে হবে, হ্যাঁ আমার সন্তোষপুরে যদি একটা স্ক্যাম হয়, পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে যেমন টাকা বেরোলো, কিন্তু যদি ছত্তিশগড়ে একটা স্ক্যাম হয়, সেটা আমাকে তত প্রভাবিত করবে না। যেমন ব্যাপক কেলেঙ্কারি নিয়ে আমাদের এখানে কারো কিছু এসে যায় না। ঠিক। ফলে দায়িত্বটা অনেক বেশি স্থানীয় মিডিয়ার। আমার দায়িত্ব পার্থ চ্যাটার্জির কথাটা বলা। ঠিক। এবং আস্তে আস্তে সেই সুতোগুলোকে জোড়া। হ্যাঁ, এইটা আমার মনে হয়। তুমি স্থানীয় মিডিয়ার কথা বলছো, আমি পরের প্রশ্নে যাচ্ছিলাম যে আমরা দেখেছি যে 2023 সালের রিপোর্ট বলছে যে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় ভারতবর্ষের স্থান 180টা দেশের মধ্যে 161, যেটা 150 ছিল 2020 সালেও। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ বাংলাদেশের উপরে, হ্যাঁ, তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কীরকম বলে মনে হয়? প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম কোথায়? পশ্চিমবঙ্গে সংবাদ মাধ্যম বললে সাধারণ মানুষ যাদের চেনে তারা হচ্ছে দিল্লির চাকর। দিল্লিতে যে মিডিয়াগুলি চলে তাদের অনুবাদ শিল্প, গুগল ট্রান্সলেটার খুব খারাপ অনুবাদ করে, তার থেকে একটু বেটার গুগল ট্রান্সলেটার কখনো কখনো তার থেকে খারাপও হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার থেকে একটু বেটার অনুবাদের কাজটা মিডিয়া বলে যাদের বোঝানো হয় সেখানে চলে। সেটা কি ইনক্লুডিং আনন্দবাজার পত্রিকা, এবিপি সংস্থাকে ধরে বলছো? তারা তো দিল্লি থেকে চলে না, তারা তো কলকাতা থেকে। আমি এবিপিকে অবশ্যই এই ইয়েতে রাখবো না। আমি কখনোই একদম পরিষ্কারভাবে নেটওয়ার্ক 18, TV9 এই ধরনের, রিপাবলিক এই ধরনের দিল্লি কেন্দ্রিক, নয়ডা কেন্দ্রিক কর্পোরেট গ্রুপগুলোর কথা বলছি। আনন্দবাজার পত্রিকা, প্রথম কথা আনন্দবাজার পত্রিকা আমি একসময় সেখানে কাজ করেছি, আমি এখনো লেখালেখি করি। আমি এই পত্রিকার সামগ্রিক নীতি, পলিসি, এগুলি এই মুহূর্তে দাঁড়িয়ে কি, যেমন এরা একসময় অমিত শাহের একটা দীর্ঘ ইন্টারভিউ করেছিল, আমার ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে সেটা খুব একটা পছন্দ হয়নি। কিন্তু আবার এটাও কথা, আনন্দবাজার পত্রিকায় ঈশানী দত্ত রায় যা লেখেন, সেমন্তী ঘোষ যা লেখেন, গতকাল তিনি ফেসবুকে ঈশার টুইটটা শেয়ার করেছেন, যা করেন ওরা যেভাবে সাংবাদিকতাটা করেন তাকে আমি সম্মান করি। ঠিক। কিন্তু মানে আচ্ছা, বাংলা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম কেমন হচ্ছে বলে তোমার মনে হয়? এটা একটা ইনপুট দিই আমি, আমার মনে হয় এটা, বাংলায় যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট তারাও কি কোথাও গিয়ে কোনো দলের প্রতি ডিপেন্ডেন্ট বলে মনে হয়? দেখো, ব্যাপারটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে এই যে কথাটা আমি তোমাকে একটু আগে বলছিলাম যে বাংলায় মিডিয়া কোথায়। বাংলায় প্রাতিষ্ঠানিক মিডিয়ার সিংহভাগ দিল্লি কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে, এটা একটা দিক। এটা যদি আমি একটা বলয় ভাবি। আরেকটা বলয় হচ্ছে যেখানে 100 বছরের বেশি কাজ করা একটা প্রতিষ্ঠান, তার একটা সিংহভাগ মার্কেটে একটা লায়ন শেয়ার রয়েছে, সেটা হলো আনন্দবাজার পত্রিকা। আর তৃতীয় অংশটা যদি ভাবি তাহলে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, মানে তাদের একটা সমন্বয় মঞ্চ। ঠিক। সেখানে নানা রকম সংস্থা আছে, গ্রাউন্ড জিরো রয়েছে, দীর্ঘদিন কাজ করছে, nagorik.net রয়েছে, ঠিক, আমরা রয়েছি, ইনস্ক্রিপ্ট একটা প্রতিষ্ঠান 2 বছরের বেশি তারা কাজ করছে, ঠিক, তোমরা রয়েছো হাউ। একথা ঠিক যে এই ধরনের প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের অনেকের পার্সোনাল বায়াস রয়েছে। ব্যক্তিগতভাবে তারা কেউ হয়তো একটু বৃহত্তরভাবে ভাবলে তাদের বেশিরভাগই বামপন্থী, আর ব্যক্তিগতভাবে আরও ছোট করে ভাবলে তাদের কোনো দলের প্রতি অনুরাগ রয়েছে। কিন্তু আমার মনে হয় যদি তোমাকে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া লং রানে করতে হয় তাহলে কোনো দলদাস হলে তুমি সেটা করতে পারবে না। দুটো কারণে করতে পারবে না। এক, মানুষ তোমাকে বিশ্বাস করবে না। 2 হচ্ছে তুমি যে দলের দাস সেই নেতারা তোমায় চাপ দেবে, আজকে চাপ দেবে না কালকেই চাপ দেবে। যদি সে পাড়ার কাউন্সিলরও হয়ে যায়, আজ হয়তো তার হাতে কোনো ক্ষমতা নেই, কাল যদি সে পাড়ার কাউন্সিলর হয়ে যায় সে তোমাকে শাসন করার চেষ্টা করবে। আমরা কি দেখিনি 24 ঘন্টাকে সিপিএম কীভাবে শাসন করতো? ঠিক।
কাজেই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে খুব পরিষ্কারই পাবলিকের উপর ডিপেন্ড করতে হবে, এবং পাবলিকের কাছে, সাধারণ মানুষের কাছে ভরসাস্থল হয়ে উঠতে হবে যে আমি মিথ্যে বলি না, আমি কারো প্রভাবে প্রভাবিত হয়ে খবর করি না, আমি যা কিছু মানুষের জন্য প্রয়োজনীয় আমি সে কথাই বলি। এমনকি আমি এন্টারটেনমেন্টও গদি মিডিয়া যেটাকে এন্টারটেনমেন্ট বলে সেভাবে করি না। যে ছবিটা মানুষের ভালো লাগতে পারে, যে ছবিটা সবাই মিলে গিয়ে দেখতে পারে, যে ছবিটা একটা বাচ্চাকে নিয়ে গেলে বাচ্চার রোববারটা ভালো কাটবে বলে আমাদের মনে হচ্ছে, আমরা মানে আমরা বলছি যে আমরা 21 শতকে দাঁড়িয়ে আছি, কিন্তু আসলে বিক্রি করছি হচ্ছে একজন মহিলার বক্ষ বিভাজিকা। ঠিক, আমরা সেই সাংবাদিকতা করি না। এটা মানুষকে বোঝাতে হবে, কারণ দৃশ্য দূষণে, শব্দ দূষণে, গোল গোল ভাষা মিথ্যে কথায়, পিয়ারে মানুষ ক্লান্ত, সত্যি মানুষ ক্লান্ত, মানুষ অ্যাজিটেটেড। তার প্রমাণটা আমরা প্রথমেই আলোচনার বললাম যে মানুষ 4 PM বেশি দেখছে, ঠিক, কারণ সেখানে দূষণ নেই, সেখানে ডিরেক্ট যা বলা আছে, 5 জন সাংবাদিক বসে যা বলার বলছে। কিন্তু সেটা কেন্দ্রীয়ভাবে মানে যেটা বুঝতে পারছি, কিন্তু বাংলার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার কোথাও গিয়ে এটা আমার অবজারভেশন যে বাংলার যারা মেইন স্ট্রিম মিডিয়া তারা মূলত 2-1টি চ্যানেল বাদ দিয়ে তারা কিছুটা রাজ্য সরকার পন্থী, ফলত সরকারি বিজ্ঞাপনের তাদের একটা সরকারি বিজ্ঞাপনের চাহিদা আছে একটা স্বাভাবিকভাবেই। তো সেহেতু তার এগেনস্টে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কোথাও গিয়ে রাজ্য সরকারের বিরোধী একটা খবর করে কোথাও গিয়ে বিজেপি পন্থী বা RSS পন্থী এরকম একটা চ্যানেল তৈরি করে ফেলছে, এবং সেটা আমরা দেখি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারো না। আমি সেটাই বলছি, ধরুন আমি কোনো নাম করে না বললেও হয়তো বুঝতে পারবে যে তারা যা ধর্মে তিনি মুসলমান, তিনি বা তারা এরকম 2-1টি চ্যানেল আছে যারা ধর্মে মুসলমান, অথচ কি প্রত্যেক দিন বিজেপির পক্ষে বিজেপির নিউজই সারাদিন তারা করে। ইন্ডিপেন্ডেন্ট কথাটার অর্থ কি? হ্যাঁ, এই মানে একেবারেই তাই। হ্যাঁ, স্বাধীনতা শব্দটা আবার একাডেমিক্সের ইয়েতে চলে যেতে হয়। স্বাধীনতা শব্দটার মধ্যে কিন্তু স্বয়ের অধীনতা রয়েছে, কোথাও একটা অধীনতা রয়েছে, নিজেকে চাপকানোর কথা, ঠিক, তোমার যে একটা বেরি রয়েছে। স্বাধীনতা কখনো অ্যাবসলিউট হতে পারে না, দেয়ার ইজ নাথিং কল্ড অ্যাবসলিউট ফ্রিডম। ঠিক, হ্যাঁ, কাজেই আমাদের সাংবাদিকতার মধ্যেই প্রচুর রেকমেন্ডেশন আছে, এথিক্যাল গ্রাউন্ড আছে, যে এগুলো সাংবাদিক হিসেবে এথিক্যালি আমি করব না। প্রেস কাউন্সিলের এই নিয়ে বক্তব্য রয়েছে, হ্যাঁ, আচার সংহিতা রয়েছে প্রেস কাউন্সিলের, আমি জানি না আমি সঠিক শব্দটা বললাম কিনা। তো কোড অফ কন্ডাক্ট রয়েছে, যে এই কোড অফ কন্ডাক্টগুলো ফলো করে, মান্যতা দেয় এই দেশের। আমাদের দেশে তো সাংবাদিকের জন্য আলাদা আইন নেই, যে এই কোড অফ কন্ডাক্টটাকে মান্যতা দেয়, যে কোনো একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধ আচরণ করার জন্যে অন্য একটা দলের পক্ষপাত করবে, এইটাকে সাংবাদিকতা মনে করে না। আজকে যে শুভেন্দু অধিকারীর পক্ষপাত করছে, শুভেন্দু অধিকারী যখন খালা, ফুফু এই ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে দাঁড়িয়ে ডাকছেন, তাকে এবং কেন বলছেন, তার কারণ তিনি ওই খালা, ফুফু শব্দগুলো যেহেতু ইসলামের সঙ্গে জড়িয়ে, তাই এই শব্দগুলি ব্যবহার করে আসলে ঘৃণার বীজ ছড়াতে চাইছেন। ঠিক, যে মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দুর্নীতির বিরোধিতা করার সাথে সাথে এই কন্ডাক্টটাকে, এই আচরণটাকে, এই সহিংস এই ভায়োলেন্সটাকে কন্ডেম করে না, সে স্বাধীন নয়, তার কোনো স্বার্থ রয়েছে, সে আজ নয় কাল বিজেপির থেকে কোনো না কোনো পুষ্টি পাবেই, সে চেষ্টা করছে। সন্ময় বন্দ্যোপাধ্যায় কি বিজেপির থেকে ক্ষীর খাওয়ার চেষ্টা করছেন না? আজকে করছেন না, আগে তিনি কংগ্রেসের থেকে ক্ষীর খাওয়ার চেষ্টা করছিলেন, এখন বিজেপির থেকে ক্ষীর খাওয়ার চেষ্টা করছেন, ফলে তার দায় বিজেপির কাছে, তাকে তুমি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারো না। ঠিক, মানে ডিজিটাল হলেই সে ইন্ডিপেন্ডেন্ট এটা হতে পারে না। আমি সেটাই বলছি, আজকে বাড়িতে বসে যদি একটা প্ল্যাটফর্ম চালু করি, তার মানে আমি ইন্ডিপেন্ডেন্ট হলাম না। ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ ইন্ডিপেন্ডেন্ট, একেবারেই তাই। ইউ শুড নট ডিপেন্ড অন এনিওয়ান, এনি অর্গানাইজেশন। এবার তুমি বলতে পারো তাহলে কি আমার কোনো আর্থিক লেনদেন থাকবে না? থাকতে পারে, কিন্তু ইউ শুড বি ট্রান্সপারেন্ট, যে আমি এই মোবাইল সংস্থার থেকে অর্থ নিয়েছি, এই অর্থে অনুষ্ঠানটা করছি। ঠিক, হ্যাঁ, তাই আমি এই কথাগুলো বলছি। ঠিক, তুমি দেখো দেশভক্ত আকাশ বন্দ্যোপাধ্যায় কি ধরনের অনুষ্ঠান করেন, হ্যাঁ, লোগো দেওয়া থাকে যখন যারা স্পন্সর করছে, এবং স্পষ্ট বলছেন যে এদের ইয়েতে আমরা এই অনুষ্ঠানটা স্পন্সর করছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় কি বলেন, নমস্কার, আমরা বাংলার বার্তায় আজকে বিজেপি স্পন্সর্ড এই অনুষ্ঠানটা করছি, একেবারেই বলেন না। এখানে এই ক্ল্যারিটির প্রয়োজন ছিল। এটা হচ্ছে দ্বিচারিতার রাজনীতি।
এই ক্ল্যারিটিটাই তার মানে প্রয়োজন ছিল যে ডিজিটাল জার্নালিজম মানেই সে ইন্ডিপেন্ডেন্ট নয়। আমি এটাই জানার মানে এটা হচ্ছে এক্সটেনশন অফ গদি মিডিয়া। গদি মিডিয়ার লেজ, মালগাড়ির প্রথম বগিটা হচ্ছে গদি মিডিয়া, এরা হচ্ছে মালগাড়ির 100 নম্বর বগি। আমরা এই ইন্টারভিউ শুরু হওয়ার আগে তোমার সাথে আলোচনা করছিলাম, আরো ডিটেলে জানতে চাই যে এই newsclick.in গতকালের যে ঘটনা, সেখানে একটা চাইনিজ অর্থনৈতিক একটা লেনদেনের কথা বলা হচ্ছে। এই ব্যাপারটা কি, মানে কিভাবে হলো, বা তুমি যে এক্সপ্লেনেশন আমায় দিচ্ছিলে সেটা ডিটেলে ক্যামেরার সামনে বলো। খুব পরিষ্কার করে বলছি যে এর আগেও নিউজক্লিকের বিরুদ্ধে ইডি রেড হয়েছে, আয়কর দপ্তর থেকে রেড করেছে। কেন করেছে? এক, নিউজক্লিকের যিনি মাথা প্রবীর পুরকায়স্থ, তিনি বাম মনোভাবাপন্ন এবং তিনি টানা একটা ছোট্ট প্রতিষ্ঠানকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠান থেকে সরকারকে অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেলেছে। এখন অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেললে কি হয়? সহজ উদাহরণ বিবিসি। তোমার কি মনে হয় একটা সাধারণ বাচ্চা, আমার পরিবারের কোনো আত্মীয় স্বজন, আমাদের এই ফ্ল্যাটে যত বাচ্চারা থাকে সবাইকে ডেকে আনো, যে বিবিসির মতো একটা সংস্থা, গার্ডিয়ানের মতো একটা সংস্থা ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো একটা কাঁচা কাজ করবে, যারা এত হাজার হাজার লোককে নিয়ে সংগঠন চালায়, ব্যবসা করে, তারা এই কুচো খুচরো পাপে হাত দেবে কেন? ঠিক কি করা হলো? তাদেরকে এই আয়কর ইত্যাদির নানা রকম তৈরি করে, নকশা তৈরি করে মুম্বাই এবং দিল্লির অফিসে যাওয়া হলো। প্রথম কি করা হলো? তাদের ল্যাপটপ আর মোবাইলটা নিয়ে নেওয়া হলো। ল্যাপটপ আর মোবাইল নিলে কি হবে? তুমি এই মুহূর্তে কি করছো, তুমি অতীতে কি করেছিলে, তুমি ভবিষ্যতে কি করবে, এই তিনটে জানা যাচ্ছে। আর মোবাইল নিলে দেখা যাচ্ছে তোমার টিপ কে। আমাদের সাংবাদিকতায় টিপ বলে একটা কথা খুব প্রচলিত হয়েছে, মানে তোমাকে খবরাখবর কে দেয়। তাহলে আমি তোমার প্রজেকশনটা 1 বছরের পেয়ে গেলাম বিবিসির, তুমি কি করতে চাও? আমি চেষ্টা করবো তুমি যাতে এটা প্রজেক্ট করতে না পারো। আমি তো জানি না যে ওই যে বিবিসির যে টিপগুলো, তাদেরকে ভয় দেখানো হচ্ছে কিনা, তাদের বাড়িতে ইডির লোক যাচ্ছে কিনা, এগুলো তো খবর হবে না, আমি তো জানি না। এবং যে সাংবাদিককে অতর্কিতে আক্রমণ করছে সে বলবে, না বাবু আমার সাংবাদিকতা করে কাজ নেই, আমি পাড়ায় বই খাতার দোকান চালাবো। এটা একটা দিক। ফলে প্রবীর পুরকায়স্থদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতোই, কোনো না কোনো ব্যবস্থা নেওয়া হতোই। আচ্ছা, এবার ব্যবস্থা নেওয়ার পদ্ধতিটাই আসি। আচ্ছা, একটা অ্যাড করি, এই ব্যবস্থা নেওয়ার সাথে কোথাও লোকসভা ইলেকশন কানেক্টেড? ওটাই তো, এই ব্যবস্থা তো মানে ব্যবস্থা এখন আরো বাড়বে। ব্যবস্থা নেওয়ার পদ্ধতিটা চালু ছিলই, তুমি বিরোধিতা করলেই ব্যবস্থা। এখন সেই ব্যবস্থাগুলোকে আরো বড় বড় দৃষ্টান্ত তৈরি করা হবে। এখন প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হলো, তার পদ্ধতিগত দিকটা একটু ভাবা উচিত। সেটা হলো যে নিউ ইয়র্ক টাইমস, যে বিবিসি, যে ধরনের বিদেশি মিডিয়াকে আরএসএস, বিজেপি সবসময় কন্ডেম করে, বলে এরা সনাতনের বিরুদ্ধে, সেই নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট বেরোলো। সেখানে আমরা অ্যালিজেডলি বলে একটা সাংবাদিকতায় শব্দ ব্যবহার করি, মানে অভিযোগ যে এমনটা হতেও পারে, এর বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, প্রমাণিত নয়। নিউ ইয়র্ক টাইমসে 2 লাইন লেখা আছে, সেখানে বলা আছে সিংঘম বলে একজন কোটিপতি, বলা ভালো, বিলিয়নার যাই বলবে, একজন পুঁজিপতি, তার থেকে টেকনোক্র্যাট একজন, অবশ্যই সিংঘম, তার থেকে ইয়েতে টাকা এসেছে, নিউজক্লিকে টাকা এসেছে। এবং নিউজক্লিকে চীনের স্বার্থে, মানে চীনের দিকে ঘেঁষা, ভারতের স্বার্থের পরিপন্থী খবর ছাপা হয়েছে। প্রথম কথা এখানে দ্ব্যর্থহীন ভাষায় বলে দেওয়া উচিত, যদি নিউজক্লিক প্রবীর পুরকায়স্থ সংস্থা এমন কোনো কাজ করে যা ভারতের সুরক্ষা, ভারতের ইন্টিগ্রিটিকে নষ্ট করে, ভারতের জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করে, তবে এটা কন্ডেমেবল, তার প্রমাণ থাকলে। এবং সেই তদন্তের জন্যই ভারতে আদালত রয়েছে, ভারতে বিচার ব্যবস্থা রয়েছে। কিন্তু আমরা এখানে কি দেখছি, যে ক্রোনোলজিটা, একটা রিপোর্ট হলো নিউ ইয়র্ক টাইমসের। রিপোর্টটা কখন হলো? নরেন্দ্র মোদী আমেরিকা যাওয়ার পরেই। সেই রিপোর্টটা নিয়ে বলতে এলেন কে প্রেস কনফারেন্স করে? অনুরাগ ঠাকুর। তারপরেই দেখা গেল ধরপাকড়টা শুরু হয়ে গেল। কথা হচ্ছে, নিউজক্লিক এই কাজটা যদি করে, তাহলে তোমাকে প্রমাণ সংগ্রহের জন্য, তোমাকে বোঝার জন্য খবরটা ইয়ে মারফত হয়ে আসতে, নিউ ইয়র্ক টাইমস মারফত হয়ে আসতে হবে কেন? তোমার দেশের এত বড় আইবি, এত ইন্টেলিজেন্স, তারা কি করছে? তোমার ইডি, সিবিআই, তোমার যে এত রকম ইয়ে রয়েছে, যারা জাতীয় স্বার্থ দেখে, এনআইএ, তারা কি করছে? নিউ ইয়র্ক টাইমসের খবর কি প্রমাণ?
খবর তো কখনো প্রমাণ হয় না, এবং লেখা হচ্ছে অভিযোগ। হ্যাঁ, সেখানে অভিযোগ কথাটা লেখা আছে। ফলে এটা খুব পরিষ্কারভাবেই বোঝা যায়, ঠিক যেমনভাবে রবিশ কুমারকে এনডিটিভি থেকে সরাতে হতো, ওইটাকে দখল করতে হতো, সেটা খুব সুচারুভাবে সম্ভব হয়েছে। এবং সেখানে মাথায় কে বসেছে? সেবির একজন। আদানি এই অ্যাডমিনিস্ট্রেশনে এনডিটিভির সেবির সেই ব্যক্তি বসেছেন যিনি দিনের পর দিন আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির কোনো ক্ল্যারিফিকেশন দেননি। ঠিক তেমনভাবেই প্রবীর পুরকায়স্থকে বা নিউজ ক্লিককে বিপদে ফেলতে হতোই, পরঞ্জয় গোটাগুলোকে তো বিপদে ফেলতে হতোই। তার ফোন এর আগে পেগাসাস তার ফোনে ল্যাপটপে ভরে দেওয়া হয়েছে। ঠিক। তার বিরুদ্ধে ভারতের প্রথম নাগরিক যার বিরুদ্ধে একটি সংস্থা 5টি মানহানির মামলা করে রেখেছে, এবং এই বয়সে তাকে সারা ভারতবর্ষে ওই মামলাগুলিতে হাজিরা দেওয়ার জন্য ছুটে ছুটে বেড়াতে হয়। তার অন্যায় কি? সে একটা স্টোরি করেছে যে কিভাবে শেষ করিডোরে অন্যায়ভাবে আদানিকে জমি পাইয়ে দেওয়া হয়েছে। এই রিপোর্টটা সে করেছে, এটাই তার অন্যায়। এই রিপোর্টটা ভুল এমন কথা কি প্রমাণ হয়েছে? না। তাকে বলা হয়েছে কোর্টের নির্দেশে ওই রিপোর্ট থেকে দুটো শব্দ সরাতে, সেই দুটো শব্দ সরিয়ে দেওয়া হয়েছে। তাতে তো রিপোর্টটা ভুল প্রমাণিত হয় না। কেন দুটো শব্দ সরানো হয়েছে? সেটা আদানি গোষ্ঠীর পক্ষে অসম্মানজনক বলে প্রতিভাত হচ্ছে। শব্দ দুটো সরিয়ে দেওয়া হচ্ছে, তাতে তো গোটা রিপোর্টে ফ্যাক্ট অ্যান্ড ফাইন্ডিংস ভুল নয়। ঠিক। তাহলে যে আদানি গোষ্ঠী আজকে হিন্ডেনবার্গ পরঞ্জয় গোটা করে তার নাম নিয়েছে, আজকে অভিষেক শর্মার ইউটিউব শো সবাই শোনে। অভিষেক 2.5 লাখ টাকা 2,32,000 টাকা ড্র করেন এবং বছরে 9 লাখ টাকা রেভিনিউ পান থেকে, ইউটিউব নিউজ ক্লিক থেকে। আচ্ছা, তার মানেটা কি? তার মানে তার শোটা লোকে দেখছে, একেবারে। না হলে তো প্রবীর পুরকায়স্থ এই খরচটা করতে পারতো না। তার মানে মানুষ কোথাও গিয়ে এই কথাগুলি শুনছে, যেটা আমরা প্রথম থেকে বলছি যে মানুষের সঙ্গে একটা সমঝোতা গড়ে তোলো। মানুষ ওদের কথা শুনছে, মানুষ বিশ্বাস করছে। পরঞ্জয় যে কাজটা করছেন, রাফাল ডিল, এখন অনেকে বলতে পারে যে রাফাল ডিল নিয়ে তো সুপ্রিম কোর্ট ছাড়পত্র দিয়ে দিয়েছে, কিন্তু ভারতবর্ষের যে কোনো নাগরিকের এই এখতিয়ার আছে। সুপ্রিম কোর্ট যদি ছাড়পত্র দেয়ও, তারপরেও তা নিয়ে প্রশ্ন তোলার অধিকার আমাদের রয়েছে। তো সেটা পরঞ্জয়রা করছেন, রাফাল ডিল নিয়ে প্রশ্ন করছেন। অর্থাৎ আদানিকে নিয়ে, আম্বানিকে নিয়ে রাফাল ডিলে কি হয়েছিল? ভারতবর্ষে হলের মতো একটা সংস্থা আছে যা লাভ প্রদানকারী সংস্থা, সেই সংস্থাকে সরিয়ে অনিল আম্বানির মতো দেউলিয়াকে জমি পাইয়ে দেওয়া হয়েছিল রাফালের যে বিমানগুলো এখানে আসবে সেই বিমানগুলোর পার্টসগুলো সংযুক্তকরণের কাজটা করার জন্য। ঠিক। এটা তো প্রশ্ন তোলার তো অন্যায় নয় যে কেন অনিল আম্বানি, যে নিজেকে দেউলিয়া বলে ঘোষণা করেছে, তার প্রতি তাকে হতে পারতো যে কোনো সংস্থা থাকতো না, আমি তাকে দিলাম। ফেভারিটিজম একটা ছোট্ট লেভেলে হলো। হলের মতো দক্ষ লোক রয়েছে। আজকে যদি আমি ইসরোকে উৎক্ষেপণের জন্য ব্যবহার না করে, এই চন্দ্রযান উৎক্ষেপণের জন্য ব্যবহার না করে পাড়ার পঞ্চাদাকে দিই যে তোমার ছাদ থেকে চন্দ্রযানটা ওড়াও, এর প্রশ্নের মুখে পড়বে তো। হলের মতো একটা প্রাচীন প্রতিষ্ঠানের জায়গায় যদি অনিল আম্বানির সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে প্রশ্ন উঠবে। এই প্রশ্নটা পরঞ্জয় করেছেন, আম্বানিকে নিয়ে পরঞ্জয় প্রশ্ন করেছেন, আদানিকে নিয়ে আদানির হিন্ডেনবার্গ পরঞ্জয়কে কোট করছে যে তিনি প্রশ্ন করেছেন। ফলে সরকারের অস্বস্তি, ফলে তাদেরকে তো এই অস্বস্তি তো আরও বাড়বে। এখন মোবাইল আর ল্যাপটপ নিয়ে নিলে কি হয়, আগামী দিনে তুমি কি প্ল্যান অফ অ্যাকশন করছো সেটা তুমি জেনে যাচ্ছ, তাহলে বাধা দেওয়া যাবে। এবং প্রবীর পুরকায়স্থকে সংস্থা সিল করে প্রবীর পুরকায়স্থকে আটকে রাখলে খুব পরিষ্কার যে ওনার 2 বছর বা আমি ধরে নিচ্ছি 6 মাস নষ্ট করা যাবে, ততদিন তো ভোট হয়ে যাবে। জনকণ্ঠকে জাগিয়ে তোলার, মানুষকে ভাবতে পারার যে মেশিনটা, সেই মেশিনটাকে শাট ডাউন করে রাখা গেল। দ্যাটস অল। থ্যাংক ইউ।